আজকে পাঠ করা হবে জীবনানন্দের প্রবন্ধ উত্তর রৈবিক বাংলা কাব্য। একজন আধুনিক ইংরেজ কবি অডেনের মতে কবিতা হচ্ছে মেমোরেবল স্পেস। কবিতার এরকম সংজ্ঞা দিয়ে তিনি কবিতার পরিপ্রেক্ষিত ও পটভূমি অতিরিক্ত রকমে প্রসারিত করে দেখেছেন। অডেন ও তার সুধী বন্ধু বান্ধব অনেক ইংরেজ কবির কাছে তাই স্মরণীয় গদ্যও হয়তো কবিতা বলে কেটে যাবে। মানুষ হিসেবে অনুদার আমি হতে পারি, কিন্তু সময় ও সীমা প্রসৃতির ভিতর সাহিত্যের পটভূমি বিমুক্ত দেখতে আমি ভালোবাসি। তবু আমি এটা স্বীকার করব না যে মেমোরেবল স্পিচ মানেই কবিতা। কবির পক্ষে সমাজকে বোঝা দরকার। কবিতার অস্থির ভিতর থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কালজ্ঞান। কাল বা সময় বৈনাশিক, কিন্তু সে সেই সমস্ত কুয়াশাগুলোতেই কেটে কেটে চলেছে, যা পরিপ্রেক্ষিতের ব্যাপ্তি বাড়াবার পক্ষে অন্তরায়ের মতো। এই সমস্ত চেতনা নিয়েই মানবতার ও কবি মানুষের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যকে সাহিত্যে বা কবিতায় রূপায়িত করতে হলে ভাব প্রতিভার প্রয়োজন, যা প্রজ্ঞাকে স্বীকার করে নিয়ে নানা রকম ছন্দে অভিব্যক্ত হয়। ছন্দের অনেক রকম বৈচিত্র্য রয়েছে, গদ্যও তো একরকম ছন্দ। কিন্তু তবুও যদি বলি কবিতা স্মরণীয় বচন মাত্র, তাহলে ঠিক হবে না। যদি বলা যায় যে কবিতা স্মরণীয়তম বাণী, তাহলে অবান্তর পরিসরের প্রকোপে ঠিক জিনিসটাকে আমরা সব সময় চিনে নিতে পারবো না। তবুও অবিস্মরণীয় বাণী ছাড়া কবিতার অন্য কোনো সংজ্ঞা সম্প্রতি আমি খুঁজে পাচ্ছি না। একটি পুরনো শব্দকে হয়তো বা খানিকটা নতুন অর্থ দান করে ধরে নিয়েছি। ধ্বনি ও চিন্তার মর্যাদায় বাণী এরকম যে তার পক্ষে অবিস্মরণীয় হওয়া বেশি সহজ ও স্বাভাবিক উক্তি প্রভৃতির চেয়ে। এতে অতি বিশুদ্ধ কাব্য মদিরা কিছু অপ্রীত হবেন হয়তো, কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত ও বীতশ্রদ্ধ হবেন উত্তর রৈবিক কয়েক ডজন কবির কাব্যের মারফত ঘোষিত কবিতা বিষয়ক অভিজ্ঞানপত্রের মর্ম উপলব্ধি করে। স্মরণীয় উক্তিকেই এরা কবিতা বলে মেনে নিয়েছেন। সে উক্তি কোনো কোনো সময় নিছক গদ্যে পর্যবসিত এবং স্মরণ নিশ্চয়ই, কিন্তু কি হিসেবে সেটা সহসা বুঝে উঠতে পারা যায় না। তাছাড়া যা স্মরণীয় তা সব সময় মনে নাও থাকতে পারে, কিন্তু যা অবিস্মরণীয় তা থেকে যায়। একজন আধুনিক কবির উট পাখি ও অপর আধুনিকের নাগরিক পড়ে মনে হয় যে তারা যা লিখছেন সবই প্রায় বক্ত হিসেবে মনে রাখবার মতন জিনিস। কিন্তু আমার মতে প্রথমটিতে পাওয়া যাবে স্মরণীয়তর বাণী, এবং দ্বিতীয় কবিতার লাইন কোটি স্মরণযোগ্য বাক্যের সমষ্টি মাত্র। জীবন সমালোচক হয়তো নিরেট সাংবাদিকতার দেয়াল টপকে যেতে পেরেছেন, কিন্তু প্রজ্ঞা দৃষ্টি দিয়ে ভাব প্রতিভাকে শুদ্ধ করে নিয়ে তেমন কোনো জীবন দর্শন সৃষ্টি করতে পারেননি যাকে কবিতা বলতে পারা যেতে পারে। রবীন্দ্রনাথের পরে বাংলা কবিতায় উক্তির স্মরণযোগ্যতার প্রাচুর্যই খুব বেশি। ইংরেজিতে যাকে বলে ক্লেভারনেস, ঠিক সে জিনিস নয়, তার চেয়ে খানিকটা উঁচু তারে বাঁধা লাইন ও পংক্তির সমষ্টি ঢের বেশি। একেই অনেকে কবিতা বলতে চান। আধুনিক ইংরেজি কাব্যের ক্ষেত্রেও দেখি এরকম লাইন ও স্ট্যান্সা নিয়ে যা সৃষ্ট হচ্ছে তাই কাব্য বলে পরিচিত হয়ে আসছে। কোনো একটি বিখ্যাত আধুনিক ইংরেজ কাব্য সংকলনে নিচের লাইন কটিকে মোটেই অবজ্ঞা করা হয়নি। Death is more than certain 100 days. Sounds crowds orders it is in a hurry. Beyond that any this takes a smile or angle widow. Not sell and buy things so necessary as death and unlike shirts, neckties, trousers, we cannot wear it out. No, sir, which is why granted who discovered American either the movies may claim general importance. To me, your nothing is what particularly matters since in a little sunlight and less moonlight ourselves against the worms, hate and love shining. এই হলো কবি কামিংসের উক্তি। এলিয়টের ওয়েস্টল্যান্ডের কোনো অংশকেই বাকচাল এমনকি মোহনীয় চাতুর্য বললেও অন্যায় করা হবে হয়তো, কিন্তু কামিংস ইত্যাদি অনেকের কবিতা অবান্তর চাতুরি ছাড়া আর কিছুই নয়। অডেন, স্পেন্ডর, ম্যাকনিস প্রভৃতি কবির অনেক লেখাও এই ধরনের। এজরা পাউন্ডের আগেকার রচনাগুলো বাস্তবিকই কবিতা। তার আধুনিক কান্টোজ মহাকাব্যের অর্থ ও ইঙ্গিত বুঝবার ক্ষমতা আমাদের তো দূরের কথা, স্বয়ং ইটসের কপালেও ঘটেনি। এলিয়ট কি বুঝেছেন? এলিয়টস কি বুঝেছেন? এ থেকে বুঝতে হবে না যে আধুনিক ইংরেজি বা বাংলা কাব্য রীতিমতো নৈরাশ্যে প্রবেশ করেছে। রবীন্দ্রনাথের কাব্যের থেকে সচেতনভাবে মুক্তির জন্যে যে বিপ্লব চলেছিল 20-25 বছর আগে বাংলা কবিতায়,
তা এখন একদল জ্যেষ্ঠ কবির ভিতরে অবচেতন লোকে বিদ্রোহের মূর্তি ধরেছে। রবি কাব্যলোকের বিপক্ষে ঠিক নয়, কিন্তু রবি সাহিত্য স্বভাব ও সময় স্বভাবের বিরুদ্ধে। এটাকে বিদ্রোহ ঠিক বলা চলে না, কেননা সময় নিজেই কবি সার্বভৌমকে এমন একটি দৈগন্তিক মহত্বের ভিতর সরিয়ে নিয়ে গেছে যে তার সম্পর্কে বিদ্রোহের প্রশ্ন এখন অনেকটা অপ্রাসঙ্গিক বলে মনে হয়। আরেকদল অল্প বয়সী কবির লেখার ভিতর বাসন স্মরণীয়তা খুব বেশি বহুল হয়ে ওঠে, স্মরণীয় গুণ আড়ষ্ট করে ফেলছে। রবীন্দ্রনাথ ও তার কাব্যকে মননে রেখে নয়, ভুলে গিয়ে, বরং নিজেদের কবিতার প্রয়োজনে সেই পূর্বজ কবি সত্তাকে স্বাভাবিকভাবেই অহেতুক জিনিস মনে করে। আর রবীন্দ্রনাথকে ভুলতে সতীন্দ্রনাথ দত্তর বেগ পেতে হয়েছিল। তার ছন্দের সমস্ত সঙ্গতের পিছনে রয়েছে সেই বিরাট সমসাময়িক কবি প্রতিভা সেতুকে এড়িয়ে চলবার জন্যে আঙ্গিকের অসংখ্য কৌশল নিয়ে বিলাস ও ব্যসনের সদিচ্ছা। রবীন্দ্রনাথকে ছেড়ে আসতে নজরুলের বেগ পেতে হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ নিজেকেই যেন স্পর্শে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আরও আধুনিক জ্যেষ্ঠ কবিদের বেলায় কিংবা সমর, সুভাষ প্রভৃতি অনুজ কবিদের ভিড়ের ভিতর থেকে সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলা কবিতা থেকে রবীন্দ্রনাথ আমাদের পরিমণ্ডল ফেরে চলে যাচ্ছেন, এই জন্য যে তিনি সময়োত্তীর্ণ প্রতিভা হলেও উত্তর রৈবিক সময়ের অনন্ত মোটা আনুষঙ্গিক কলার সঙ্গে তাল রেখে নয়, কিন্তু সে সবকে প্রজ্ঞা দিয়ে অনুভব করে কবি। তিনি তাই আজকের এই ১৯৪৬ সালের জানুয়ারি মাসের বা ১৯৪৫-এর অক্টোবরের রাজনীতি ও অর্থনীতির হার জিতের পায়তারার সঙ্গে জড়িয়ে গিয়ে কবি নন, কিন্তু এরকম বহির্মুখী চৈতন্য রাশি উপলব্ধি করে তবুও তিনি তার কবিতাকে সাময়িকতার সংস্কার মুক্ত করে যে সময় ব্রহ্মের শুদ্ধ রূপের ভেতর নিয়ে গেছেন সে সম্পর্কে প্রশ্ন করবার ভার আমাদের উপর ততটা নয়। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে সে ভার মহাকালের উপর। আধুনিক অনেক কবির কবিতা যা উক্তির স্মরণীয়তার জন্য বিখ্যাত, তা কিন্তু মহাকালের উৎসঙ্গে লুটিয়ে নেই। তা বিশেষ করে আজকের জন্যেই এমন প্রগাঢ়ভাবে আজকের জন্যে যে সমসাময়িক কালকে যদি অতীত ও আনন্দের থেকে খানিকটা বিচ্ছিন্ন করে ঈষৎ নিরাসক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখি, তাহলে সেই সময়ের জন্য অন্তত দ্বিধাহীনভাবে স্বীকার করতে হবে যে আধুনিক যুগের আবশ্যিক বাঙালি কবি এরাই, রবীন্দ্রনাথ বা তার ঐতিহ্য পথিক শিষ্যেরা নন। কিন্তু আধুনিক বা আগামী দশকের আবশ্যিকতার কাব্যে আজকের সব কবিরই পরিণতি শেষ হয়ে যাবে বলে মনে হয় না। এদের কেউ কেউ অন্তত আরও দীর্ঘতর সময়ানুভূতির ভিতরে কবিতা সৃষ্টি করবার মুখপাত্র হিসেবে বর্তমান আছেন, আধুনিক কাল ও সমাজ সম্পর্কে জাগ্রত চেতনা বজায় রেখে। এখনকার জীবিত উল্লেখযোগ্য বাঙালি কবিদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ করা হয়। আধুনিক ইংরেজি কবিতায়ও কয়েকটি বিশেষ আন্দোলন রয়ে গেছে, যেমন ট্রাডিশনালিজম, জর্জিয়ানিজম, ইমেজিজম, ওয়ার পোয়েট্রি, পোয়েট্রি অব আইরিশ রিনেসাস, পোয়েট্রি অব রিভোল্ট ইত্যাদি। এর ভিতর আইরিশ রিনেসাসের ইয়েটস, ট্রাডিশনালিজমের হার্ডি ও হাউসম্যান এবং রিভোল্টের সিটওয়েল প্রমুখ কবিরা ও এলিয়ট এবং আধুনিকোত্তর ডে লুইস, স্পেন্ডর, ওয়ার্ডেন শীর্ষক কবি নটশের দল খুবই বিস্তৃত। আধুনিক বাংলা কাব্যে বেশ সুবলয়িত কয়েকটি ধারা আছে, সেসবের কথা আর একদিন বলা যাবে। দু চারটে বৃষ্টির নাম কাব্যধারার কথা এখন বলছি না, চোখে পড়ে অমিয় চক্রবর্তী রয়েছেন, যিনি আঙ্গিকের একটা বিচিত্র আবহ একটানা বলবো, তারই ভিতর দিয়ে জীবনের অনুধ্যান ফুটিয়ে চলেছেন। কবিতা তার সরল বক্রচালের জিনিস অস্বাভাবিকতার যতটা ভ্রান্তি উজিয়ে তোলে মনের ভিতর, তার চেয়ে তা সহজ ও স্বাভাবিক। আমার মনে হয় আঙ্গিকের ইশারা তিনি পেয়েছেন হপকিন্সের কাছ থেকে। বুদ্ধদেবের কবিতায় বহি প্রসাধন স্তিমিত করেছে কি তার ভিতরের বন্যি, না সত্যের বিপরীত। তিনি কোনো ক্রমেই অসাহিত্যিক নন বলে। কবিতা না হোক, সমালোচনা তার, এমনকি দর্শন ভীরু, তবুও তার কাব্যে জীবন দর্শন রয়ে গেছে। তিনি আশা ভরসায় বিশ্বাসী, অমিয়বাবুর মতো শরণাতীত কোনো বৈকুণ্ঠে বা ব্রহ্মলোকে নয় হয়তো, কিন্তু যতদিন বেঁচে থাকা এই মানুষ ও প্রকৃতির নিরন্তর পুরনো উৎকর্ষ পরিবর্তনের পথে অক্ষম বিজ্ঞানকে শুদ্ধতর শক্তির উৎস হতে দেখে আরও শুভ্র হবে বিশ্বাস করে শিল্প প্রকরণ দিয়ে যতদূর সম্ভব হয় সহায়ক হিসেবে সেই উন্নতির পথে থাকতে, অস্বীকৃত না হয়েও প্রাক্তন স্বপ্নে স্বাক্ষরিত হয়ে থাকতে ভালোবাসেন। সুধীন্দ্রনাথ আজকাল কবিতা লেখা একদম ছেড়ে দিয়েছেন। এই কবির প্রতিভা এবং আন্তরিকতা এর নিজের জিনিস।
আর কিছু জানবার নেই মেনে হয়তো তিনি আত্মজিজ্ঞাসায় চুপ হয়ে আছেন। এরকম আত্মপ্রসাদহীন সংযম দেশি বিদেশি খুব কম লেখকের বেলায় দেখা যায়। তিনি আধুনিক বাংলা কাব্যের সবচেয়ে বেশি নিরাসক উজ্জ্বল চেতনা। উত্তর ফাল্গুনী প্রভৃতির কাব্য শরীরের নূতনত্ব তাদের আত্মার ভিতরে। এসব কবিতা হঠাৎ পড়লে মনে হয় রবীন্দ্রনাথের সবচেয়ে অন্তর্যামী শিষ্যের লেখা। কিন্তু রবীন্দ্রনাথকে জোর করে এড়িয়ে যাবার কোনো তাগিদ নেই সুধীন্দ্রনাথের। তার কবিতা এত সহজভাবে বাংলা কবিতার ঐতিহ্য পথে চলেছে যে খুব স্বাভাবিকভাবেই তা কবি সার্বভৌমের পরিধি অতিক্রম করে সুধীন্দ্রীয় কাব্য নৈর্ব্যক্তিক ও ব্যক্তিকেন্দ্রিক। নিজের কবিতায় পরিপ্রেক্ষিতের পরিসর তার হোমর ও দ্বৈপায়নের পরিসরকে অনুভূমির আয়ত্তের ভিতরে এনে এক শেষ সনাতনের আভাস দিয়ে গেছে, হয়তোবা এক সুধানবীনতার দিকবধূকে। কিন্তু এইখানে তার আত্মসমালোচনা তাকে নবসূর্য নীলিমা ক্রান্তির থেকে মুখে ঢেকে রেখেছে। ভেবে দেখলে এও এক আশা প্রতীতির প্রস্থান লোক। অবিশ্বাস এখানে কপটতা করে পথভ্রষ্ট হয়নি, নিজেকে বিশ্বাস করেছে। আধুনিক সাহিত্যের প্রায় 12 আনা তথাকথিত প্রাগ্রস্বর কবিতার চেয়ে সুধীন্দ্রনাথের কবিতা বেশি প্রবীণ। তার নিজের এসোনার কবিতা লোকে তিনি আধুনিক প্রায় সকল কবির চেয়েও বেশি আন্তরিক নন কি? প্রেমেন্দ্র বাংলা কাব্যের ঐতিহ্য নামঞ্জুর করেননি। অনেক বিচিত্র চক্রবাল থেকে কিরণ এসে সেখানে মিলেছে যদিও। সুধীন্দ্রনাথের মতো নিরাশার কেন্দ্রে তিনি অতটা আত্মস্থ নন। সুধীন্দ্রনাথ তটভূমি খুঁজে পেয়েছেন। প্রেমেন্দ্র সমুদ্র প্রেমিক নাবিকের মতো অতিবেল তরঙ্গের উপর দিয়ে ভূগোল ও মানুষের ইতিহাস ও অতি পৃথিবীর আকাশ চিনে আধো চিনে রৌদ্র পটবেলাভূমি সহসা লক্ষ্য করে আবার হারিয়ে ফেলে এ জীবনকে সময়ের কাছে ঋণী রেখে নিরন্তর সময় কাটিয়ে চলেছেন। কিন্তু এই ঋণাত্মক সময় ব্যবহার কি অগ্রসর, না গোলক ধাঁধায় ঘোরা, না শঙ্খরেখায় ঘূর্ণিতে স্বর্ণাংশ উন্নতির লোভে আবিষ্ট হয়ে তাকে শুভ পরিণামের যাত্রা বলে মনে করা? প্রেমেন্দ্রয়ের কবিতা শেষ পর্যন্ত এসবের কোনো সম্যক পরিচয় দিচ্ছে না। তার শেষের দিকের কবিতা তার আগেকার কবিতার চেয়ে পরিণতি লাভ করে প্রবীণ হয়ে উঠেছে বলে মনে হয় না। প্রেমেন্দ্রয়ের কবিতায় নবীনতার আস্বাদ বেশি। তার শিল্প প্রেরণা ও জীবন চেতনা দুটোকেই একই বিচিত্র জিনিস বলে তাই মনে হয়। প্রায় বিচিত্র, কোনো কোনো সময় মহৎ, কিন্তু তিনি অকুল পাথার দেখেছেন মোহে বা নির্মল রৌদ্রে আচ্ছন্ন করে এতই বিমুক্তভাবে যে সুধীন্দ্রনাথের মতো তীরে প্রতিষ্ঠিত হয়ে থাকবার সম্পূর্ণ স্বতন্ত্র জীবন পাঠ আজকের 2-1 দশকের মানুষকে যেন বেশি আকর্ষণ করতে চায়। প্রেমেন্দ্রয়ের ও নজরুলের কাব্যাত্মা বিগত 2-1 দশকে যেমন বেশি আকর্ষণ করেছিল, কিন্তু দশকের সীমা ভেঙে পড়ছে। আধুনিক বাংলা কাব্যের উপর প্রভাব এসে পড়েছে নানা দিক থেকে। কেউই অতীত থেকেই রয়ে গেছেন, এখন প্রবীণ, কেউ এসেই প্রবীণ হয়ে পড়েছেন, না হলে চলে না। সবাই প্রবীণ বলেই বলছে, কেউ কেউ প্রবীণ, কেউ উপেক্ষিত, মহাকাল হয়তো তাকে প্রবীণ বলবে। যেন সাহিত্যের চরম মান স্ট্যান্ডার্ড হচ্ছে প্রবীণতা, কিন্তু জীবনে প্রবীণতা সাহিত্যে প্রতিফলিত করতে হলে যে ভাব প্রতিভা ও প্রজ্ঞা বহির্মুখী চেতনা রাশির উপর কাজ করে মহৎ কবিতার জন্ম দেবে, সেসব রীতি ও শক্তির অভাবই চোখে পড়ে বেশি। উত্তরৈবিক যুগকল্লোলের সময় থেকে আরম্ভ হয়েছিল। সে সময়কার প্রায় সমস্ত উল্লেখযোগ্য কবিই আজ জীবিত এবং আরও 2-3 দশক অন্তত সক্রিয়ভাবে কাব্য সৃষ্টি করবেন। এরকম মনোভাব থেকে এদের অনেকেই নিঃশক্ত নন। তা সম্ভব হলে এ যুগ বাংলা কাব্যের ইতিহাসে কয়েকটি ধারা সমাবেশের যুগ বলে। সাহিত্যে অনুত্তরণ নামে যে এক দীর্ঘ নদী আছে, তার এক মহৎ অববাহিকার মতো ছড়িয়ে থাকবে, যেখানে কোনো একজন রবীন্দ্রনাথ নেই, কিন্তু এমন কয়েকজন কবি আছেন যারা সকলে মিলে একসঙ্গে উপস্থিত আছেন বলে কোনো দ্বিতীয় একক রবীন্দ্রনাথের প্রয়োজন নেই। এ যুগ অনেক লেখকের, একজনের নয়, কয়েকজন কবির যুগ। সাহিত্যে রবীন্দ্রনাথের একচ্ছত্র প্রভাব অনেকদিন পর্যন্ত অনুভব করার পর এই নতুন কবি সাধারণ সংঘ সাহিত্যের কাছে সময়ের দান। আজকের বাংলা কবিতার 2-1 অধ্যায় অন্তত শেষ হওয়ার ফলে তা আলোড়নের ম্লানিমা কাটিয়ে ক্রমেই পরিচ্ছন্নভাবে কেলাসিত হয়ে উঠেছে। উত্তরৈবিক কাব্য অভিজ্ঞতায় বাঙালির মন সমাজ জীবনে কিছু নির্দেশ পাবে হয়তো, জীবনের প্রয়োজন আরও কিছু বেশি পাবে বলে মনে হয়। 1352 ব্রজমোহন কলেজ পত্রিকা। ধন্যবাদ।